আজ যেটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 7, ক্যাশ বুক। আমরা দেখেছিলাম এর আগে যখন আমরা কোনো ট্রানজাকশন এন্ট্রি করতাম সেটা জার্নালের মাধ্যমে করতাম, তারপর সেটাকে আমরা লেজারে পোস্টিং করতাম। যদি আমাদের বিজনেসের ট্রানজাকশন খুব হিউজ হয়, অর্থাৎ নাম্বার অফ ট্রানজাকশন যদি খুব হিউজ হয় ট্রানজাকশনের ভলিউমটা, তাহলে সেক্ষেত্রে কোন একটা পার্টিকুলার ট্রানজাকশনকে আমরা লেজারের মাধ্যমে সেটাকে এন্ট্রি করা সম্ভব হয় না। তখন আমাদের কি করতে হয়, তার জন্য একটা আলাদা বুকস বানাতে হয়। এক্সাম্পল হিসেবে ধরে নেওয়া যাক, যদি আমার সারাদিনে ট্রানজাকশন 5টা ট্রানজাকশন হয় আমার বিজনেসে, তাহলে কোনোদিনই আমি এরকম একটা বুকসের মতন, এই বইটার মতন কোনো একটা নোটবুককে আমি ইউজ করব না সেই ট্রানজাকশনগুলোকে রেকর্ড করার জন্য। তখন আমার জন্য একটা বা দুটো পেজ হলেই আমার কাছে ইনাফ সেই ট্রানজাকশনগুলোকে রেকর্ড করার জন্য। কিন্তু যখন আমার বিজনেসে নাম্বার অফ ট্রানজাকশানটা হিউজ হয়ে যাবে, সেক্ষেত্রে সমস্যা কী হয়, সেই ট্রানজাকশানগুলো আমি একটা বা দুটো পেজে রেকর্ড করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তার জন্য কি করতে হয়, আমাদেরকে একটা আলাদা করে বুকস মেনটেন করতে হয়, অর্থাৎ নোটবুক মেনটেন করতে হয়। যেমন ধরে নেওয়া যাক, আমাদের সারাদিনে ক্যাশের ট্রানজাকশান প্রচুর হচ্ছে, তাহলে শুধুমাত্র ক্যাশের ট্রানজাকশানের জন্য আমরা একটা আলাদা নোটবুক রেখে দিয়েছি, যেখানে আমরা কি করব, শুধুমাত্র ক্যাশের ট্রানজাকশানগুলোকে আমরা লিখব। আবার আলাদা কোনো একটা নোটবুক রেখেছি যেখানে শুধুমাত্র ক্রেডিট অর্থাৎ ধারের ট্রানজাকশানগুলোকে আমরা রেকর্ড করে রাখবো। এরকমভাবে আমরা অনেক কটা বুকস করে রাখতে পারি পার্টিকুলার, যেমন পারচেজের জন্য একটা, সেলসের জন্য একটা, ঠিক আছে, পারচেজ করলে তার রিটার্ন করলে একটা, সেলস করলে তার রিটার্ন হলে একটা, এরকম আমরা অনেকগুলো বুকস মেনটেন করতে পারি যদি সেই নাম্বার অফ ট্রানজাকশানটা হিউজ হয়। কেন? কারণ তখন আমরা এই একটা বা দুটো পেজে সেই ট্রানজাকশানগুলোকে রেকর্ড করা আমাদের পক্ষে পসিবল হয় না। যখন ট্রানজাকশান বেশি হয়ে যায় তখন আমরা তাদেরকে বলি স্পেশাল জার্নাল। একে আমরা অনেক নামেও চিনি। আমরা একে ডে বুকও বলে থাকি, আবার সাবসিডিয়ারি বুকও বলে থাকি, ঠিক আছে। এগুলোকে যখন আমাদের নাম্বার অফ ট্রানজাকশানটা বেশি হয়ে যায় তখন আমরা তাদের জন্য আলাদা করে বুকস প্রিপেয়ার করি, সেগুলোকে আমরা স্পেশাল জার্নালও বলে থাকি, বা ডে বুকসও বলি, বা সাবসিডিয়ারি বুকসও আমরা বলে থাকি। এবার চলে আসি, এই সাবসিডিয়ারি বুকস কী কী হয়। ঠিক আছে, এর মধ্যে আছে ক্যাশ বুক, ক্যাশ বুকে আমরা কী রেকর্ড করি, দিস বুক ইজ ইউজড ফর রেকর্ডিং all transactions relating to cash receipts and cash payments. And also record ব্যাংকিং ট্রানজাকশান। এখানে ব্যাংকিং ট্রানজাকশান কেন বলা হলো, কারণ ধরে নেওয়া যাক যদি কোনো পারচেজ বা সেল হয়ে থাকে, কাউকে টাকা দেওয়া বা কারো কাছ থেকে টাকা নেওয়া হয়ে থাকে,
সেটা ভায়া ক্যাশে হতে পারে অথবা ভায়া ব্যাংকে হতে পারে। আমরা দুটোকেই নগদ ট্রানজাকশান বলে থাকি, বাংলাতে আমরা তাকে নগদ ট্রানজাকশান বলে থাকি, ঠিক আছে? কারণ এটা ধারে বলা হয় না, মানে ক্রেডিট ট্রানজাকশান এটা হচ্ছে না। আমরা সেই টাকাটা ভায়া ব্যাংকেও রিসিভ করতে পারি অর ক্যাশ দিয়েও রিসিভ করতে পারি, অথবা যদি কোনো পেমেন্ট হয় সেটা আমরা ক্যাশ দিয়েও পেমেন্ট করতে পারি, ভায়া ব্যাংক দিয়েও পেমেন্ট করতে পারি। তাহলে সেই সমস্ত ট্রানজাকশানগুলোকে আমরা ক্যাশ ট্রানজাকশানই বলে থাকি বা নগদ ট্রানজাকশান আমরা বলে থাকি। তাহলে সেই সমস্ত ট্রানজাকশানগুলো আমরা ক্যাশ বুকে আমরা রেকর্ড করব। তো আজকে আমরা ক্যাশ বুকটাই স্টার্ট করব, কিন্তু এই সাবসিডিয়ারি বুকসের মধ্যে কী কী বুকস আছে সেগুলো আমরা একটু ডিসকাস করে নিই। মোটামুটি ক ধরনের ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো আমরা একটু ডিসকাস করে নিই। 2 নাম্বার, এটা হচ্ছে পারচেজ বুকস। This book is used for recording the credit purchases of goods। এখানে বলা হচ্ছে যে পারচেজ যে বুকটা মেনটেন করব সেখানে সমস্ত ধরনের ক্রেডিট পারচেজ, অর্থাৎ ধারে কোনো যদি কেনা হয়ে থাকে আমার বিজনেসে, তাহলে সেই ট্রানজ্যাকশানটা আমরা এই পারচেজ বুকের মাধ্যমে আমরা রেকর্ড করব। যদি ক্যাশে হয়ে যায় তাহলে সেটা তো আমরা ক্যাশ বুকে এন্ট্রি করে ফেলছি। যদি কোনো কিছু কেনা সেটা আমাদের যদি ক্যাশে হয়ে যায়, ঠিক আছে, তাহলে সেটা আমরা ক্যাশ বুকের মাধ্যমে তো করে ফেলছি। যদি ধারে হয়ে থাকে কেনাটা তাহলে সেটা আমরা পারচেজ বুকের মধ্যে এন্ট্রি করব, শুধুমাত্র পারচেজটা। থার্ড, সেলস বুক। This book is used for recording the credit sale of goods। অর্থাৎ আমার বিজনেসে যদি কোনো সেল হয় এবং সেটা যদি ক্রেডিটে হয় অর্থাৎ ধারে হয়, তাহলে সেই এন্ট্রিটা আমরা সেলস বুকের মাধ্যমে এন্ট্রি করব বা সেই ট্রানজ্যাকশানটা আমরা সেলস বুকে এন্ট্রি করব। যদি সেলসটা ক্যাশে হয়ে যায়, অর্থাৎ আমি জিনিসটা বিক্রি করছি তার এগেনস্টে আমি ক্যাশ পেয়ে যাচ্ছি, অথবা আমাকে পেমেন্টটা ব্যাংকের মাধ্যমে করছে বা সে আমাকে ক্যাশ দিয়ে দিচ্ছে আমার কাস্টমার, তাহলে সেটা ক্যাশ বুকে চলে যাবে, তখন সেই এন্ট্রিটা সেলস বুকে আসবে না। তাহলে সেলস বুকে শুধুমাত্র ক্রেডিট সেলের এন্ট্রি আসবে, পারচেজ বুকে শুধুমাত্র ক্রেডিট পারচেজের এন্ট্রি আসবে, আর ক্যাশ বুকে সমস্ত ধরনের ক্যাশ রিসিপ্ট এবং ক্যাশ পেমেন্ট, সেটা ভায়া ব্যাংকও হতে পারে। এছাড়াও আরও অনেক ধরনের বুকস আছে, সেগুলো লিখে দিচ্ছি। যার হচ্ছে পারচেজ রিটার্ন বুক, একে আমরা আরেকটা নামে জানি রিটার্ন আউটওয়ার্ড বুক। এগুলো আর ডিসকাস করছি না, এগুলো যখন পরে করব তখনই বলে দেবো। এই তিনটে মোটামুটি ইম্পর্টেন্ট জিনিস। 5 নম্বর, সেলস রিটার্ন বুক, অথবা একে আমরা আরেকটা নামে জানি যেটা হচ্ছে রিটার্ন ইনওয়ার্ড বুক। 6, বিলস রিসিভেবল বুক। 7, বিলস পেবেল বুক। এই দুটো জিনিস আমরা, অর্থাৎ বিলস পেবেল কাকে বলে বা বিলস রিসিভেবল কাকে বলে,
এই জিনিসগুলো আমরা আমাদের যে চ্যাপ্টার আছে চ্যাপ্টার নাম্বার 13, যেটা কি হচ্ছে বিলস অফ এক্সচেঞ্জ, এখানে আমরা ভালো বুঝতে পারব বিলস পেবেল কোন জিনিসটাকে বলা হয়, বিলস রিসিভেবল জিনিসটা কাকে বলা হয়, এগুলো আমরা তখন আমরা জানব। আর একটা ইম্পর্টেন্ট আছে, তাকে বলা হয় জার্নাল প্রপার। এই জিনিসটাকে একটু ডিসকাস করে দেওয়া হোক। দিস বুক is used for recording the transaction which cannot be recorded in of the above mentioned books। অর্থাৎ এমন কোনো ট্রানজাকশন আছে যেটা আমরা এই ওপরের 7টা বুকসের মধ্যে এন্ট্রি করতে পারছি না, এমন কোনো ট্রানজাকশন, সেই ট্রানজাকশনটা আমরা এই জার্নাল পেপারের মাধ্যমে সেই ট্রানজাকশনটাকে আমরা এন্ট্রি করব। এটা যখন আসবে আমরা সেই সময় ডিসকাস করব, এখন অতটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না। তো আমরা এখন ক্যাশ বুক স্টার্ট করব। এই হলো সাবসিডিয়ারি বুকস কী কী হয় তার একটা বেসিক্স। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা এতক্ষণ সাবসিডিয়ারি বুকস পড়লাম, এরপর আমরা জানবো যে সাবসিডিয়ারি বুকস আমরা কেন বানাই বা তার অ্যাডভান্টেজেস কী কী আছে। এর প্রথম যে অ্যাডভান্টেজেস সেটা কি হয়, ইনক্রিজ ইন এফিসিয়েন্সি। কেন ইনক্রিজ ইন এফিসিয়েন্সি? যখন বুকসগুলো করা হয়, অর্থাৎ ক্যাশের জন্য ক্যাশ, পারচেসের জন্য পারচেস, সেলসের জন্য সেলস, একটা বুকসকে আমরা বারবার ধরে করতে থাকি, তার ফলে কি হয়, আমার সেই কাজের একটা এফিসিয়েন্সি বেড়ে যায়। এই জন্য এটা এফিসিয়েন্সিকে বাড়িয়ে ফেলে। 2, ডিভিশন অফ ওয়ার্ক। এটার মানে কি হচ্ছে যে আমাদের যখন বিজনেসের ট্রানজাকশন হয়, অনেক ট্রানজাকশন একসাথে হয়ে থাকে, অর্থাৎ কোনটা ক্যাশের জন্য হচ্ছে, কোনটা পারচেজ হচ্ছে, কোনটা সেলস হচ্ছে, সেটা কি হয় এখানে এই ডিভিশন করে দেয় কাজগুলোকে, যে এটা সেলস হচ্ছে মানে আমি সেলস বুকে লিখব, পারচেজ রিটার্ন হচ্ছে সেটা পারচেজ রিটার্নে আমি লিখব, ক্যাশের ট্রানজাকশান হচ্ছে মানে ক্যাশ বুকে লিখব। অর্থাৎ কাজটাকে ডিভিশন করে দেওয়া হয়, যে পারচেজের সাথে যুক্ত থাকে সে পারচেজ বুকে শুধুমাত্র এন্ট্রি করে ফেলবে, অর্থাৎ তাকে সেলস বা অন্য বিলস পেবেল, বিলস রিসিভেবল বা ক্যাশ বুক সম্বন্ধে তাকে কোনো কিছু এন্ট্রি করতে হয় না। যার পারচেজ ডিপার্টমেন্টে যে আছে তাকে পারচেজের জন্য পারচেজ বুক দিয়ে দেওয়া হয়, সে শুধুমাত্র পারচেজ বুকটাকেই সে মেনটেন করে। অর্থাৎ কাজটা ডিভিশন হয়ে যায় এবং কাজটা খুব এই ডিভিশন হয়ে যাওয়ার ফলে কাজের এফিসিয়েন্সি বেড়ে যায়। 3 নম্বর, ইজিনেস ইন পোস্টিং। পোস্টিং মানে কোনো ট্রানজাকশন
যখন হয় সেটাকে আমাদের লেজারে পোস্টিং করতে হয়। আমরা শিখেছিলাম যখন লেজার করেছিলাম, লেজারে পোস্টিং করতে হয়। তাহলে আমরা যদি বুঝতে পারি যে সেই ট্রানজ্যাকশানটা পারচেজের জন্য হচ্ছে এবং সেটা ক্রেডিট পারচেজ হচ্ছে, তাহলে সেটা আমরা ডাইরেক্টলি পারচেজ বুকে আমরা এন্ট্রি করে ফেলবো। যদি আমরা দেখি যে কোনো ক্যাশ রিসিপ্ট অথবা ক্যাশ পেমেন্ট হচ্ছে এবং সেটা যদি ভায়া ব্যাঙ্ক দিয়েও হয়, তাহলে সেটা আমরা ডাইরেক্টলি ক্যাশ বুকে লিখে ফেলবো। অর্থাৎ একটা ইজিনেস থাকে। আমরা লেজারে করার সময় শিখেছিলাম যে যদি কোনো ক্যাশের ট্রানজ্যাকশান হতো তাহলে ক্যাশ অ্যাকাউন্টে করতাম, ব্যাংকের কোনো ট্রানজ্যাকশান হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে করতাম, পারচেজের কোনো ট্রানজ্যাকশান হলে পারচেজ অ্যাকাউন্টে করতাম, সেলসের জন্য হলে সেলস অ্যাকাউন্টে করতাম, এবং সেই পারচেজ অ্যাকাউন্টে ক্রেডিট পারচেজ অ্যান্ড ক্যাশ পারচেজ বোথ ট্রানজ্যাকশান আমরা সেখানে করতাম। সেলস যে অ্যাকাউন্ট আমরা করতাম, সেলস বুক না, সেলস অ্যাকাউন্ট, লেজারে যখন আমরা সেলস অ্যাকাউন্ট করতাম সেখানে ক্যাশ সেলস অ্যান্ড ক্রেডিট সেল বোথ ট্রানজ্যাকশান আমরা ওই সেলস অ্যাকাউন্টে রেকর্ড করতাম। কিন্তু এক্ষেত্রে যদি ক্রেডিটের সেলস হয় তাহলে সেলস বুক, যদি ক্রেডিটের পারচেস হয় তাহলে পারচেস বুক, আর সেই ট্রানজ্যাকশানটা যদি ক্যাশের হয়ে থাকে সেটা পারচেস হতে পারে, সেলস হতে পারে, যা খুশি হতে পারে, তাহলে সেটা আমি ডাইরেক্টলি ক্যাশ বুকে এন্ট্রি করে ফেলবো। তো এখানে এই যে জটিল ব্যাপারটা একটু কমে যায়, হ্যাঁ, কাজের যে জটিল ব্যাপারটা সেটা একটু কমে যায় এক্ষেত্রে। 4 নম্বর, ইজিনেস ইন চেকিং। আমি যদি পারচেজের জিনিস দেখতে চাই যে আমার ক্রেডিট পারচেজ কত হয়েছে, তাহলে আমি শুধুমাত্র পারচেজ বুক দেখব। কিন্তু যখন আমরা লেজার করছিলাম যে পারচেজ অ্যাকাউন্ট, সেখানে যদি আমি দেখতে চাই যে আমার ক্রেডিট পারচেজ কত হচ্ছে, তাহলে কিন্তু সেটা একটু অতটা সহজ ছিল না, একটু টাফ ছিল, অতটা ইজি ছিল না। তাহলে এখানে ইজিনেস ইন চেকিং হয়ে যায়। আমি যদি শুধুমাত্র ক্রেডিট সেল দেখতে চাই, তাহলে আমি সেলস বুকটা খুলে ফেলবো, সেলস বুকটা আমি চেক করব সেখান থেকে। যদি আমি দেখতে চাই যে আমার ক্যাশে কত ট্রানজ্যাকশান হয়েছে এবং ব্যাংকের কত ট্রানজ্যাকশান হয়েছে, তাহলে আমি সেটা ক্যাশ বুক খুলে ফেলবো। ক্যাশের কত হয়েছে, ব্যাংকের কত হয়েছে আমরা সেখানে দেখতে পেয়ে যাব। আমরা যদি লেজার থেকে চেক করতাম তাহলে ক্যাশ অ্যাকাউন্টটা দেখতে হতো আমাকে, আর ব্যাংক অ্যাকাউন্টটা দেখতে হতো। ঠিক আছে, তখন একটু সমস্যা ছিল। এখন এক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যাচ্ছে। এগুলো আমরা পরে আস্তে আস্তে আরও জেনে যাব। ক্যাশবুককে সাবসিডিয়ারি বুক বলা হয় অ্যান্ড প্রিন্সিপাল বুকসও বলা হয়। তো ক্যাশবুককে সাবসিডিয়ারি বুকও বলা হয় আর প্রিন্সিপাল বুকও বলা হয়। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডিস্টিংশন বিটুইন ক্যাশ অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাশ বুক। দেখো, আমরা যখন ক্যাশ অ্যাকাউন্ট করেছিলাম সেখানে আমরা সমস্ত ক্যাশের ট্রানজ্যাকশান করতাম, আর ক্যাশ বুকেও আমরা সমস্ত ক্যাশের ট্রানজ্যাকশানই করি। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কী কী আছে, তো আমরা একটা ছোট্ট করে ডিফারেন্স করে নেব। ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ বুক। প্রথম ডিফারেন্স, it is an account in the লেজার। অর্থাৎ লেজার যেটা আমরা করি সেখানে শুধুমাত্র এটা একটা অ্যাকাউন্ট। আর ক্যাশ বুক ইট ইজ এ
separate book maintained for recording cash transaction. 2 নম্বর ডিফারেন্স, cash account is open in the ledger and posting is done in this account from journal. অর্থাৎ জার্নালে যে আমরা ট্রানজ্যাকশানটা রেকর্ড করি সেখান থেকে আমরা ক্যাশ অ্যাকাউন্টটা করি। আর ক্যাশ বুক হচ্ছে ইট ইজ এ বুক অফ অরিজিনাল এন্ট্রি because all cash transaction are first of all recorded in cash book and then posted from cash book to various accounts in the ledger. যখন কোনো অরিজিনাল ট্রানজ্যাকশন হয়, কোনো ট্রানজ্যাকশন অকার হয়, সেটা আমরা প্রথমে কী করি, ক্যাশ বুকে ফার্স্টে এন্ট্রি করি, তারপর ক্যাশ বুক থেকে সেই ডেটাটা নিয়ে আমরা লেজারের অন্য কোনো জায়গায় আমরা এন্ট্রি করতে পারি। ক্যাশ অ্যাকাউন্টের ক্ষেত্রে কী হয়েছিল, আমরা প্রথমে জার্নাল করছিলাম, অর্থাৎ অরিজিনাল এন্ট্রিটাকে আমরা জার্নালের মাধ্যমে পাস করছিলাম, সে জার্নাল থেকে ডেটাটাকে তুলে নিয়ে আমরা লেজারে করে ক্যাশ অ্যাকাউন্টে পোস্টিং করছিলাম। থার্ড, when transaction of cash are recorded in journal, it is necessary to open a cash account in ledger. কোনো ট্রানজ্যাকশন আমরা যদি জার্নাল দিয়ে তাকে পাস করে থাকি তাহলে আমাদের একটা লেজার অ্যাকাউন্ট ওপেন করতেই হবে, অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্ট একটা লেজার আমাদের ওপেন করতেই হবে, ম্যান্ডেটরি। ক্যাশবুকের ক্ষেত্রে when transactions of cash are recorded in cash book, there is no necessity to open a cash account.
কোনো ট্রানজ্যাকশান আমরা ক্যাশ বুকে যদি এন্ট্রি করে দিই ডাইরেক্টলি, অরিজিনাল কোনো ট্রানজ্যাকশান কোনো অকার হয়েছে সেটাকে আমরা ডাইরেক্টলি ক্যাশ বুকে এন্ট্রি করলাম, তাহলে সেখান থেকে আমাদের কোনো লেজার করার কোনো প্রয়োজন হয় না। করতেও পারি, নাও পারি। এই হয়ে গেল আমাদের ডিফারেন্সিয়েশন। সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতে গেলে বা সাধারণ ভাষায় আমাদের বুঝতে গেলে, যদি দেখা যায় যে ক্যাশের ট্রানজ্যাকশানে হিউজ হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা সেপারেট বুক বানিয়ে নিই সিম্পলভাবে। যদি আমরা সিম্পলভাবে বুঝতে চাই, যদি দেখা যায় যে ক্যাশের ট্রানজ্যাকশান, নাম্বার অফ ট্রানজ্যাকশান হিউজ, আমার সারাদিনে 500, 700, 1000, 10,000 যেরকম একটা বড় বড় কোম্পানিতে হয়, তো সেক্ষেত্রে আমরা কী করি, একটা ক্যাশ বুক আলাদা করে বানিয়ে নেওয়া হয়। অর্থাৎ ক্যাশের সমস্ত ক্যাশের ট্রানজ্যাকশান করার জন্য একটা আলাদা সেপারেট বুকস আমরা বানিয়ে নিলাম। সেক্ষেত্রে এটা আমাদের ইজি হয়ে যায়। কিন্তু আমার সারাদিনে 5টা ট্রানজ্যাকশান আছে, সেক্ষেত্রে আমাদের ক্যাশ বুক মেনটেন করার কোনো প্রয়োজন হয় না, লেজারটাই আমাদের কাছে ইনাফ। এটা সিম্পল একটা ডিফারেন্স। তাহলে আমরা ক্যাশ অ্যাকাউন্ট আর ক্যাশ বুকের মধ্যে ডিফারেন্সিয়েশন বুঝতে পারলাম। এরপর আমরা টাইপস অফ ক্যাশ বুক জানব। ক্যাশ বুক 3 টাইপসের হয়। প্রথমটাকে বলা হয় সিঙ্গেল কলম ক্যাশ বুক। আবার এটাকে সিম্পল ক্যাশ বুকও নামে আমরা জানি। সেকেন্ড টাইপসটাকে বলা হয় ডবল কলম ক্যাশ বুক। থার্ড টাইপটাকে বলা হয় ট্রিপল কলম ক্যাশ বুক। এবার সিঙ্গেল কলম ক্যাশ বুক কাকে বলে, ডবল কলম কাকে বলে, ট্রিপল কলম কাকে বলে। যদি আমরা ক্যাশ বুকে অনলি ক্যাশ ট্রানজ্যাকশান মেনটেন করি, শুধুমাত্র ক্যাশ, তাহলে সেটা আমরা সিঙ্গেল কলম বলতে পারি। और শুধুমাত্র অনলি ব্যাঙ্ক ট্রানজ্যাকশান, দেখায় একটা ক্যাশ বুক বানাচ্ছি, সেখানে শুধুমাত্র যদি আমরা ক্যাশের ট্রানজ্যাকশান রেকর্ড করি, তাহলে সেই ক্যাশ বুককে আমরা সিঙ্গেল কলম, সিম্পল কলম বলতে পারি বা সিম্পল ক্যাশ বুক বলতে পারি। অথবা যদি সেই ক্যাশ বুকে শুধুমাত্র ব্যাঙ্কের ট্রানজ্যাকশান, আমার বিজনেসের সমস্ত ব্যাঙ্কের ট্রানজ্যাকশানগুলো আমরা সেই ক্যাশ বুকে রেকর্ড করছি, তাহলে আমরা সেই ক্যাশ বুককে সিঙ্গেল কলম বলতে পারি। ক্যাশ অথবা ব্যাঙ্ক দুটোর মধ্যে যে কোনো একটা মেনটেন হবে, বোথ কিন্তু হবে না। ডাবল কলমে কি বলছে, যদি সেই ক্যাশ বুকে আমরা ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ট্রানজ্যাকশান, যদি সেই ক্যাশ বুকে এখানে ডবল কলম বলা আছে, মানে দুটোকে আমরা মেনটেন করতে হবে, অর্থাৎ সেই ক্যাশ বুকে ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক বোথ, ক্যাশ ট্রানজ্যাকশান অ্যান্ড ব্যাঙ্ক ট্রানজ্যাকশান বোথ একসাথেই একটা জায়গায় রেকর্ড করা হচ্ছে, তাহলে তাকে আমরা বলবো ডাবল কলম। অথবা ক্যাশ অ্যান্ড ডিসকাউন্ট, যদি ক্যাশের ট্রানজ্যাকশান অ্যান্ড
ডিসকাউন্টের ট্রানজ্যাকশান, ডিসকাউন্ট মানে আমি পারচেস করার সময় কোনো ডিসকাউন্ট পেয়েছি, কাউকে ডিসকাউন্ট দিয়েছি, ঠিক আছে, সেই ডিসকাউন্ট যদি হয়ে থাকে তাহলে ক্যাশ অ্যান্ড ডিসকাউন্ট দুটো কি আমরা রেকর্ড করে যদি করে থাকি কোনো একটা ক্যাশ বুকে, তাহলে তাকে আমরা ডবল কলম বলবো। বা ব্যাঙ্ক অ্যান্ড ডিসকাউন্টের এন্ট্রি যদি আমরা কোনো ক্যাশ বুকে রেকর্ড করি তাহলে তাকে আমরা বলবো ডবল কলম। ট্রিপল কলমে একটাই হয়, সেটা হচ্ছে ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক অ্যান্ড ডিসকাউন্ট। অর্থাৎ ট্রিপল কলমে কী হচ্ছে, ক্যাশ, ব্যাঙ্ক অ্যান্ড ডিসকাউন্ট তিনটেই ট্রানজ্যাকশান আমরা যদি সেই ক্যাশবুকে রেকর্ড করে থাকি, ক্যাশের ট্রানজ্যাকশনও রেকর্ড করছি, ব্যাঙ্ক দিয়ে কোনো পেমেন্ট রিসিপ্ট হলো সেটা রেকর্ড করছি, অর্থাৎ এবং কাউকে যদি কোনো ডিসকাউন্ট দিচ্ছি, ডিসকাউন্ট পাচ্ছি, সেই ট্রানজ্যাকশনও যদি হয়ে থাকে সেটাও রেকর্ড করছি, তাহলে তাকে আমরা বলবো ট্রিপল কলম ক্যাশবুক। আমরা শিখব সিঙ্গেল কলম আর ট্রিপল কলম, ডাবল কলম আমরা শিখব না এই জন্য আমরা সিঙ্গেল কলম বুঝতে যদি পেরে যাই এবং ট্রিপল কলম যদি করতে পেরে যাই, তাহলে ডাবল কলম কীভাবে করতে হয় সেটা আমরা অটোমেটিক বুঝতে পেরে যাব। ওই জন্য ডাবল কলমটা আমরা এখানে শিখব না। তাহলে সিঙ্গেল কলম হয়ে গেল, ট্রিপল কলম হয়ে গেল। এরপর আমরা একটা সিঙ্গেল কলম ক্যাশবুক একটা প্র্যাকটিস করব। এই ইলাস্ট্রেশন 1টা আমরা আজকে ক্যাশবুকে দেখাবো। এগুলো হচ্ছে অরিজিনাল ট্রানজ্যাকশান, এই ট্রানজ্যাকশানগুলো বিজনেসে হয়েছে, সেটা আমরা ট্রানজ্যাকশানগুলোকে জার্নালের মাধ্যমে রেকর্ড করব না এবং সেখান থেকে লেজারও বানাবো না। এই একটা র ট্রানজ্যাকশান, এটা অরিজিনাল এন্ট্রি, এটা সেই অরিজিনাল এন্ট্রিটাকে আমরা ক্যাশবুকে করব। এটা হয়ে গেল ক্যাশবুকের টেবিল, ডেট, পার্টিকুলার্স, ভাউচার নাম্বার, লেজার ফোলিও। এটা আমরা ক্যাশের শুধুমাত্র মেনটেন করছি, ওই জন্য ক্যাশ লিখলাম। সিঙ্গেল কলম, একটাই কলম আছে অ্যামাউন্টের, ডেট, পার্টিকুলার্স, ভাউচার নাম্বার, লেজার ফোলিও, আবার একটাই অ্যামাউন্টের কলম যেখানে শুধু আমরা ক্যাশের এন্ট্রি দেখবো। আমরা ফার্স্ট এন্ট্রিটা বলেছে মার্চ, কমেন্স বিজনেস উইথ ক্যাশ, এর জার্নাল এন্ট্রি হয় ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। তাহলে কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ক্যাপিটাল, ক্যাশ এখানে ডেবিট হচ্ছে, তাহলে ক্যাশের ডেবিট সাইডে চলে আসবো টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, অর্থাৎ বিজনেসে ক্যাশ রিসিপ্ট হচ্ছে। তাহলে এই দিকটা ক্যাশের রিসিপ্ট সাইড, এই দিকটা ক্যাশের পেমেন্ট সাইড। ডেবিট সাইড হচ্ছে সমস্ত ক্যাশ রিসিপ্ট আসবে, ক্রেডিট সাইড সমস্ত ক্যাশ দিয়ে যদি আমরা কোনো পেমেন্ট করি সেই এন্ট্রি আসবে। তাহলে টু ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখে দিলাম, কারণ বিজনেসে ক্যাশ আসছে ₹20,000। 1 তারিখের এন্ট্রি এটা। 2 তারিখের এন্ট্রি বলেছে বট গুডস ফর ক্যাশ ₹5,000। 2 তারিখের এন্ট্রি বলেছে বট গুডস ফর ক্যাশ ₹5,000। আমরা পারচেস করছি ক্যাশ দিয়ে, পারচেস করলে আমাদের পেমেন্ট করতে হয় ক্যাশ পেমেন্ট। তো 2 তারিখের এন্ট্রি কী লিখবো, যার জার্নাল এন্ট্রি হচ্ছে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে বাই পারচেস অ্যাকাউন্ট 5,000। তারপরের এন্ট্রি বলেছে 5 তারিখের সোল্ড গুডস ফর ক্যাশ, আমরা গুডস সেল করছি, ক্যাশে সেলস করছি 4,000, তার জার্নাল এন্ট্রি হয় ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, সেলস করলে টাকা আসে বিজনেসে, তাহলে রিসিপ্ট সাইডে আমরা লিখব টু সেলস অ্যাকাউন্ট ₹4,000। তারপরের এন্ট্রি বলেছে গুডস পারচেস ফ্রম রবি অন ক্রেডিট, রবির কাছ থেকে গুডস আমরা পারচেস করেছি ক্রেডিটে মানে ধারে। এই ট্রানজ্যাকশানটা আমরা ক্যাশবুকে রেকর্ড করতেই পারবো না। যখন আমরা ক্যাশবুক পড়ছিলাম সেখানে জেনেছিলাম যে আমরা যে ক্যাশবুকে শুধুমাত্র ক্যাশ ট্রানজ্যাকশান আসে, কোনো ধারের ট্রানজ্যাকশান এখানে আসে না, শুধুমাত্র নগদ ট্রানজ্যাকশান আসে। তো এই এন্ট্রিটা আমরা শুধুমাত্র অমিট করে দেবো, এটা আমরা ইগনোর করে দেবো, এন্ট্রিটা করবোই না। তারপরের এন্ট্রি বলেছে পেড টু রবি, রবিকে পেড করা হচ্ছে টাকা কত 7,000, তাহলে আমাদের ক্যাশ পেমেন্টের এন্ট্রি হয়ে যাচ্ছে এখানে
পেমেন্ট সাইড এখানে করব, জার্নাল এন্ট্রি হয় রাবি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বাই রাবি অ্যাকাউন্ট 7,000। তারপরে আবার এন্ট্রি বলেছে ক্যাশ সেলস, পরের যে এন্ট্রিটা ক্যাশ সেলস, নগদে আমরা সেলস করছি, ক্যাশ সেলস করলে ক্যাশ আসে, তাহলে আমরা এখানে আবার লিখব টু সেলস অ্যাকাউন্ট 8,000। তারপরে এন্ট্রি বলেছে পারচেসড ফার্নিচার ফর ক্যাশ, আমরা ফার্নিচার কিনছি ক্যাশ দিয়ে ₹6,000, তাহলে এর এন্ট্রি হচ্ছে ফার্নিচার কিনলে আমাদের ক্যাশ পেমেন্ট করতে হয়, তাহলে পেমেন্ট সাইডে চলে আসবো বাই ফার্নিচার অ্যাকাউন্ট ₹6,000। তারপরের দুটো এন্ট্রি বলছে পেড ওয়েজেস পেড রেন্ট, পেড ওয়েজেস 380, পেড রেন্ট 400, দুটোই পেমেন্ট এন্ট্রি। ওয়েজেস মানে হচ্ছে লেবারদেরকে যে টাকাটা দেওয়া হয় সেটাকে ওয়েজেস বলা হয়, তাহলে ওয়েজেস পেমেন্ট করছি আর রেন্টও পেড করছি, দুটোই আমার কাছে পেমেন্ট এন্ট্রি, খরচ আমার কাছে দুটোই, তাহলে ক্যাশ পেমেন্ট হচ্ছে দুটো দিই, তাহলে আমরা পেমেন্ট সাইডে এগুলো এন্ট্রি করে দেবো। 20 তারিখে এন্ট্রি লিখব বাই ওয়েজেস অ্যাকাউন্ট, ওয়েজেস পেড করছি কত 380, আবার 24 এন্ট্রি হচ্ছে বাই রেন্ট অ্যাকাউন্ট 400। তারপর বলছে রিসিভড কমিশন, কমিশন পাচ্ছি কত 600, কমিশন পাওয়া মানে ক্যাশ রিসিপ্ট হওয়া, ক্যাশ আসছে, তাহলে আমরা ডেবিট সাইড এন্ট্রি করব 26 টু কমিশন অ্যাকাউন্ট, এর জার্নাল এন্ট্রি হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন অ্যাকাউন্ট 600। তারপরে এন্ট্রি 28-এর উইথড্রু ফর পার্সোনাল এক্সপেন্সেস, ব্যক্তিগত ইউজের জন্য আমরা বিজনেস থেকে টাকা নিচ্ছি, এর জার্নাল এন্ট্রি হয় ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তার একটা পেমেন্টের এন্ট্রি হচ্ছে, বিজনেসের একটা পেমেন্টের এন্ট্রি হচ্ছে 28 কী লিখব বাই ড্রয়িংস অ্যাকাউন্ট 1000। তারপরেরটা বলেছে পেড স্যালারি, স্যালারি পেড করছি ₹900, এটাও একটা পেমেন্টের এন্ট্রি 31 মার্চ বাই স্যালারি অ্যাকাউন্ট, জার্নাল এন্ট্রি হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 900। সমস্ত আমাদের এন্ট্রি কমপ্লিট হলো। এরপর আমরা এটা ব্যালেন্স টানবো, যেটা আমরা লেজার করার সময় শিখেছিলাম, ব্যালেন্স টানা কি মানে সিডিবিডি টানাটাকে আমরা ব্যালেন্স টানা বলি। সাধারণত ক্যাশবুকে ডেবিট সাইডটা সব সময় বড় হয়, ক্যাশবুকের ক্যাশের কলমটায়, ক্যাশের কলম মানে যে ট্রানজ্যাকশনগুলো ক্যাশ দিয়ে হচ্ছে, ব্যাংক দিয়ে কিন্তু না, ক্যাশ দিয়ে, সেটা আমরা দেখব যে সব সময় ডেবিট সাইডটা বড় হবে। কেন বলো তো? কারণ দেখলাম যে আমার বিজনেসের ক্যাশ বাক্সে 5,000 রুপিস আছে, 5,000 টাকা আমার বিজনেসের ক্যাশ বাক্সে রয়েছে, তাহলে আমি ম্যাক্স টু ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম আমি 5,000 রুপিসই কাউকে দিতে পারবো, অর্থাৎ 5,000 রুপিসই আমি খরচ করতে পারবো, পেমেন্ট করতে পারবো, তারপর কিন্তু আমি পারবো না। কারণ ক্যাশ বাক্সে আমার বিজনেসের ক্যাশ বক্সে যেটা রয়েছে সেখানে যদি কোনো ক্যাশ না থাকে তাহলে আমি কাউকে টাকা কোনো পেমেন্ট করতে পারবো না। যদি আমার 5,000 থাকে তাহলে ম্যাক্সিমাম 5,000ই থাকবে, নেগেটিভ আমি হবে না, মানে আমার ক্যাশ যতটা আছে তার থেকে বেশি কোনো দিন পেমেন্ট হবে না। ওই জন্য কী হয়, ক্যাশবুকের ক্যাশের যে কলমটা আছে সেটা ডেবিট সাইডটা অলওয়েজ বড় হয়। যদি কোনো দিন দেখো যে ক্রেডিট সাইড বড় হচ্ছে, তাহলে আমরা ভেবে নেব যে প্রবলেমটা দেখে নিতে হবে আমাদের, যে আমরা কোনো ট্রানজ্যাকশানে ভুল করেছি হয়তো, আর না হলে প্রবলেমটাই ভুল দেওয়া আছে। আমরা করে নিই ট্রানজ্যাকশানটা আগে, সিডিবিডিটা করে নিই। ডেবিট সাইডের টোটাল হচ্ছে 20,000, 4,000, 8,000, 600, 32,600। আমরা টোটালটা বোথ সাইডে লিখে দেবো। এই সিডিবিডি টানা বা যেটাকে আমরা ব্যালেন্স টানা বলি, এটা আমরা লেজারের সময় শিখেছিলাম।
ক্লোজ করব বাই ব্যালেন্স সিডি। সিডি মানে হচ্ছে ক্যারেট ডাউন। টোটাল থেকে ক্রেডিট সাইডটা সমস্তটা লেস করব। ক্রেডিট সাইডটা 32,600 টোটাল হয়েছে, লেস করব 5,000, 7,000, 6,000, 380, 400, 1,000 আর 900। তাহলে 11,920 আমার ব্যালেন্স বেরোচ্ছে। অর্থাৎ মার্চ মাসের শেষে আমার বিজনেসের ক্যাশ বাক্সে এখনও 11,920 রুপিস এখনও পড়ে আছে। তাহলে এই টাকাটা আমি আবার নেক্সট মান্থে আবার ইউজ করতে পারবো বিজনেসে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 এপ্রিলে লিখতে পারি টু ব্যালেন্স বিডি বলে 11,920। অর্থাৎ এই যে ব্যালেন্সটা বেরোলো এটা ডেবিট সাইডেরই ব্যালেন্স। ডেবিট সাইড বড় হয়েছে বলেই ক্রেডিট সাইডে আমার ব্যালেন্সটা বেরিয়েছে। তো ওই জন্য এই ব্যালেন্সটা আমি আবার এপ্রিল মাসে স্টার্ট করতে পারবো, যেহেতু এটা মার্চ মাসের ক্লোজিং ব্যালেন্স, এটা এপ্রিল মাসের ওপেনিং ব্যালেন্স হবে আবার। এগুলো আমরা লেজার করার সময় শিখেছিলাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা ক্যাশ বুকের ট্রিপল কলম ডিসকাস করব। সেখান থেকে আমরা বুঝতে পেরে যাব যে ক্যাশ বুক জিনিসটা কী। ক্যাশ বুকের সিঙ্গেল কলমে এর থেকে বেশি আর কিছু টাফ কিছু নেই, এরকম ধরনের এন্ট্রি হবে। ঠিক আছে, বাস আজকের ক্লাস এখানেই শেষ।